আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। গত কয়েকদিন ধরে আমি বেশ কয়েকটা আলোচনায় আপনাদেরকে বলেছিলাম যে ভারত তার সীমানায় কাঁটাতারের বেড়া দিবে, তাতে বাংলাদেশে কিছু আসে যাওয়ার কথা না, কিন্তু এটার প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব আছে। এবং যেভাবে দুই দেশের রাজনীতিবিদরা একে অন্যকে গালিগালাজ করে, যেমন ভারত থেকে শুভেন্দু অধিকারী, তিনি বাংলাদেশে এখন যারা ক্ষমতায় আছেন তাদেরকে নিয়ে, বিশেষ করে জামাতে ইসলামী, বাংলাদেশের ক্ষমতাসীন দলই তো বলা যায় জামাতে ইসলামী, কারণ ক্ষমতার তারা বাইরে না। ইউনূস আমলেও ক্ষমতায় ছিল, বিএনপি আমলেও তারা ক্ষমতার মধ্যেই আছে, অন্তত অনুকূল পরিবেশে আছে। এখনো বাংলাদেশে কিন্তু জামাতে ইসলামীকে বিরোধী দল বলা যায় না। ওই জাতীয় পার্টি আওয়ামী লীগ যেরকম ছিল, এখন বিএনপি আর জামাত সেরকম। জামাত আসলে হচ্ছে সংসদের বিরোধী দল, আর বাস্তবে রাজপথের বিরোধী দল হচ্ছে আওয়ামী লীগ। তো এই দুই অংশের নেতারা, শুভেন্দু অধিকারী একদিকে বাংলাদেশের জামাতি ক্ষমতাসীন মানুষকে আহ কটাক্ষ করে কথা বলেন, অন্যদিকে এই জামাত ঘরানার যারা আছে, এনসিপি বা এইসব প্ল্যাটফর্মে যারা আছে, এরা এখনো কিন্তু ভারতকে ছাড়তে রাজি না। তারা বাক্যবান ছেড়েই যাচ্ছেন। যেমন কয়েকদিন আগে ব্যারিস্টার শাহরিয়ার, জামাতের মানুষ, তিনিও বলেছেন। কিন্তু এইসব যে আস্তে আস্তে সীমান্তে উত্তেজনা বাড়াতে সহায়ক হচ্ছে, আমাদের সামনে যে খবর, সিলেট সীমান্তে বিজিবি বিএসএফ গোলাগুলি, সতর্ক অবস্থান। সিলেটের গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় গতকাল সোমবার ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ গুলি করেছে বলে জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তাৎক্ষণিক কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা গুলি করেছে বিজিবিও। বিজিবি জানিয়েছে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি, তবে ঘটনার পর সীমান্তের নজরদারি জোরদার করেছে বিজিবি। আজ মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিজিবি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গতকাল সোমবার বিজিবির সিলেট ব্যাটালিয়নের 48 বিজিবি দায়িত্বপূর্ণ গোয়াইনঘাট উপজেলার সোনারহাট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক গুলি ছোড়ার ঘটনায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি তাৎক্ষণিকভাবে কড়া প্রতিক্রিয়া জানিয়ে পাল্টা ফায়ার করেছে। বিজিবির দৃঢ় ও পেশাদার পদক্ষেপের ফলে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত ও স্থিতিশীল রয়েছে বলে বিজিবি বলেছে, ঘটনার পরপরই সীমান্ত এলাকায় বিজিবির টহল ও নজরদারি জোরদার করা হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজিবি সীমান্তে যে কোনো উস্কানিমূলক ও অনাকাঙ্ক্ষিত ঘটনার বিষয়ে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সীমান্তের নিরাপত্তা রক্ষায় সর্বোচ্চ পেশাদারিত্ব ও দৃঢ়তার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি ও সীমান্তবর্তী জনসাধারণকে অবৈধভাবে সীমান্ত অতিক্রম এবং সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অননুমোদিত কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সতর্ক ও সচেতন করা হয়েছে। আমরা নিশ্চয়ই আশা করব আমাদের অন্যতম প্রতিবেশী ভারত, সেই ভারতের সাথে এই ধরনের সংঘাত সংঘর্ষ যেন ডালপালা মেলে বড় না হয়। আপনি যেটা বলছেন, জবাব দিয়েছে, খুব ভালো কথা। জবাব দেওয়াই উচিত সব পক্ষেরই। সবচেয়ে মজার বিষয় হলো, এই গরু চোরদের পক্ষে বাংলাদেশের মানুষের যে এত দরদ বেদনা উঠলে উঠছে, এটা বোঝা যাইতেছে। কারণ যদি কাঁটাতারের বেড়া দেয়, তাহলে বিজিবি যারা আছে তাদের তো ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। ব্যথা তো তাদের লাগবে। তারপরে সাম্প্রদায়িক ব্যাপার আর ৭১-এর ভূমিকা, এগুলো তো বেজায় কষ্টের কারণ হয়ে দাঁড়াবে, ওটা আমরা জানি। তারপর নগদ নারায়ণ পাইতো, সেটাও বন্ধ হয়ে যাইতেছে। আচ্ছা, আপনার একটা জিনিস বারবার বলতে বলতে মুখে ব্যথা হয়ে গেল, আর কত বলবো। আপনি আপনার বাড়িতে বেড়া দিবেন, আপনার সীমানা, আমার সমস্যাটা কি? তাহলে বুঝতে হবে দাল মে কুছ কালা হায়। যদি আমার ব্যথা লাগে, তাহলে বুঝতে হবে যে হয় আমার ওইখানে জমি আপনি জোর করে নিয়েছেন, অথবা আমি চুরি চামারি করি, দুটোর মধ্যে একটা। তো বাংলাদেশ যদি মনে করে যে ওইখানে কাঁটাতারের বেড়া, এরাও দেখ না করছে কে? বাংলাদেশকে কি বিএসএফ না করছে তোমরা কাঁটাতারের বেড়া দিও না? এরাও দেখ না দেখি। ঘটনাটা কি? জামাল বিরা পাগলা হয়েছে না? ডিমের আলি ৩ টায় কিনবে, বেচবে, আর ৫ টায় কিনবে। এগুলো তো মানুষ বুঝে। আজকে দেখলাম আমার এক ভাবির পোলা সীমান্তে গিয়ে হাউকাউ শুরু করেছে। গরু চোরে থালিদ্দর নাকি আমার ওই ভাবির পোলা যে ডিম পেয়েছে, মনে হয় থালিদ্দর বুঝেন তো আবার। আমাদের জামালপুরে থালিদ্দর বলে তাকে, যে চুরি বাটপারি করে যার কাছে টাকা জমা রাখে। যে চুরি বাটপারি চোর টাকা নিজের কাছে রেখে পরে শেয়ার করে দেয়। থালিদ্দর বলি আমরা তাদের। তো আমার মনে হয় আমার ভাবির পোলারা থালিদ্দর, বিজিবির থালিদ্দর, তাদের খুব কষ্ট হইতে হওয়া দরকার। মানে চরি পে চরি ফের বি সিনা চুরি। আর আপনি যেটা বললেন, যেগুলো ডিসপিউট আছে,
সেগুলো নিয়ে কথা হতেই পারে, ডিসপুট আমার দেশের জায়গা আমি ছাড়বো কেন? সত্যি তো, সেখানে সে বলবে লাল পতাকার বৈঠক হবে বা সীমানার কাঁটাতারে বেড়া দিয়ে, ঠিক আছে, কিন্তু যেইখানে ডিসপিউট নাই সেইখানে বেড়া দিলেও তো দেখি আমরা তারা সিকরা সিকরি তাদের বুকের ভিতরে চিন 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 করে ব্যথা ওঠে। বিএনপির সমস্যা হইতেছে, ভাবির পোলাদের সমস্যা হচ্ছে, জামাতের সমস্যা হচ্ছে, লিল্লাখোরদেরও সমস্যা হচ্ছে 2-4টা, যারা সাপ্তাহিক সাদগা চান্দা না পেলে তাদের পেটে ভাত চলে না, তারাও ভারত দখল করে নিতে চায়। তারপর রিক্সাওয়ালাদেরও আজকাল সমস্যা, ঠিক আছে, আজকে রিক্সাওয়ালারও বেজায় ভিড় হয়ে গেছে। ওই যে একটা মেজর ছিল না, কি যেন, মেজর রাফসান নাকি ফাফসান না কাফসান, কি যেন নাম, কি যেন তো মনে থাকে না, রিটায়ার্ড এক মেজর বলছেন 4 দিনে কলকাতা দখল করে নিব, এত বড় বীর। তো এরা আপনি যেটা বললেন ঝামেলা হতেই পারে, এরা তো চাচ্ছে, জামাতের আমির তো বলছে তারা দোয়া করতেছে ভারত যেন আক্রমণ করে, তারা বলছে না, বলে নাই নির্বাচনের আগে, বাংলাদেশ তো এটা চাচ্ছে, কারণ বাংলাদেশ তো এখন বাংলাদেশ না, এখন এটা পূর্ব পাকিস্তান। তো পূর্ব পাকিস্তান তো মুখিয়ে আছে যুদ্ধ করার জন্য ভারতের সাথে, ঠেলাটা তো পরে বুঝবে। মানে কাঠ তো আমাদের জামানের ভাষা বলে, অত কাঠ খাইস না রে, অত কাঠ খাইস না, পরে কিন্তু আংরা হাঁকতে হবে। তো বাংলাদেশের মানুষ, ওই যে আরেকজন বিএসএফ বলছে যে কোনো গুলি হয়নি বলেছে, যাই হোক আমি সঠিক খবরটা জানি না, কোনোটাই আমি জানি না, যেটা আমাদের উপস্থাপক বলছে, কারণ আমি অন দা ওয়েতে ছিলাম। আপনারা জানেন যে আমি একটা পোস্ট দিয়েছিলাম যে কয়েকদিন ব্যস্ত থাকবো, সেই জন্য আমি অনেক বিষয় জানতে পারিনি। যেটা বলতেছিলাম, কাঁটা তারের বেড়া দিলে আপনার কেন জ্বলে? আমার সম্পত্তিতে আমি বেড়া দিব, আপনার কেন জ্বলে? যে আপনাদের এলাকা হলো বলে থলের দার, না আমাদের বলে থালির দর। বাংলাদেশে বিজিবির তো থালির দর, এরা থালির দর, তাই এদের কষ্ট হচ্ছে, কষ্ট হওয়াটা স্বাভাবিক, স্বাভাবিক। কারণ আমি তো বলেছি আপনাদের, এই দেশের 1 কোটি মানুষ সরাসরি ভারতের চোরা কারবারের উপরে নির্ভরশীল। ভারতের চোরা কারবারি বন্ধ হলে পেটে ভাতে মারা যাবে। এই যে যারা সীমান্তে জামাতের ভোট দিচ্ছেন, জি মেজর শরীফ, ধন্যবাদ, শরীফ, জি জি ঠিকই বলছেন, ধন্যবাদ, কে এস কে দাস বিশ্বাস। এই 1 কোটি মানুষ চোরা কারবারিতে চলে, কালকে ভারতে কারণে তারা বেলা না খায় মারা যাবে। কিন্তু এরা আবার জামাতে ভোট দেয়, ইন্ডিয়া বয়কট, আবার ইন্ডিয়ার সাথে গরু, মুরগি, ভেড়া, তারপরে পাড়া, পারলে ঘোড়াও আনতো, হাতিও আনতো, এগুলো সুযোগ নাই তো। মাঝে মধ্যে কিন্তু ভারত থেকে উটও চলে আসে, আপনি কোরবানিতে উট দেখেন, বেরো দেখবেন যে কোরবানি ঈদ আসতেছে না, ভারতের উট আসবে, নিশ্চয়ই ভারত থেকে উট আনার বৈধতা নাই, চুরি করে উঠায় নেও তারা, এখানে হাটে উঠায়। বাংলাদেশে কি উট পয়দা হয়? অবশ্য দেওয়ানবাগের সুফি দরবেশ দাবিদার, তার ওইখানে আমি কিছু উট দেখেছি। তাছাড়া বাংলাদেশে কোনো উট আমি 15-20 বছরে পালন করতে দেখি নাই। কিন্তু বাংলাদেশ উট কোরবানি হইতো, কই থেকে? রাজস্থান থেকে আসতো। উট কি লাইসেন্স করে আনতো, ইনকাম ট্যাক্স দিয়ে আনতো? চুরি করে আনতো, বাটপারি করে আনতো। চোরা কারবারিদের উট চুরি, দুম্বা চুরি, ভেড়া চুরি, কাপড় চুরি, ফ্যান শেডিলের কারবার, এগুলো বন্ধ হয়ে যাবে, তাদের বুকে তো ব্যথা করবেই। তাই এগুলো এখন একটু দেখাবেই। আর এতগুলো মানুষ গরু চুরি, মুরগি চুরি করতে গিয়ে মারা গেছে। মোদিজির খারাপ করতে হবে না বাংলাদেশ অবস্থা, বাংলাদেশ অবস্থা বাংলাদেশের খারাপ করবে। বাংলাদেশের মানুষ যারা, এদের মোদিজি লাগবে না, এরা যেভাবে চুলকায় নিজের ঘা নিজেই বানিয়ে ফেলে। সুতরাং এই মোদিজিও লাগবে না, অমিত শাহ লাগবে না, মমতা ব্যানার্জিও লাগবে না, শুভেন্দু দাও লাগবে না। এখানে যারা আছে এরা নিজেরাই নিজেদের চুলকায় ঘাও বানানোর জন্য যথেষ্ট বলে আমি মনে করি। আর যদি নরেন্দ্র মোদী জি এবং অমিত শাহ জি আইসা একটু কাল্লা বেল্লা বাজায়, তাহলে তো সোনায় সোহাগা হয়ে যাবে আর কি। আর বাংলাদেশের মানুষ তো যুদ্ধ চায়, আমি আগে যুদ্ধ চাইতাম না, কারণ কি, যুদ্ধ মানেই ক্ষতি, যুদ্ধ মানেই মৃত্যু, যুদ্ধ মানেই ধ্বংস, যুদ্ধ মানেই নারী শিশুর উপরে অমানবিক অবিচার, প্রথম শিকার হয় যুদ্ধে নারী ও শিশুরা। তো আমি যুদ্ধ চাই নাই, কিন্তু এদের যে খাই উঠছে রে ভাই, এদের, হ্যাঁ, আপনি কি পাকিস্তানি দালাল নাকি সোহাগ মিয়া? ও সোহাগ মিয়া, আমার ভাবির বলা, তুমি কি পাকিস্তানি দালাল? নইলে আমার কেমনে তোমার ভারতের দালাল মনে হয়? চুরি করবা, তোমরা চুরি করতে যাবা, এটা কইতে গেলে ভারতের দালাল না? ফাজলামিরা, ভারতে বোন বিয়ে দিবে তোমরা, খালারে বিয়ে দিবে তোমরা, ভাগ্নিরে বিয়ে দিবে তোমরা, আর ভারতের দালাল আমি না? ইয়ার কি মারাও? হ্যাঁ, ভারতের দালাল মুরগি চুরি করতে যাও কেন, গরু চুরি করতে যাও কেন, পেঁয়াজ চুরি করতে আমি যাই? ও ভাবির বলা, তুমি যে লেখলাম আমি ভারতের দালাল, খাও ভারতের ডা, পরো ভারতের ডা, আমার ডাকো ভারতের দালাল আমি না? আমি ভারতের সাথে চোরা করে ব্যবসা করি? হ্যাঁ, হ্যাঁ, ওইটার কথাই বললাম, ওই যে মতিঝিল উটের ব্যাংকের, ওইটাই যে দেওয়ানবাগ পীরের, ওইটা ওইটা সুফি দাবিদার তিনি, তার ওইখানে উটের খাবার আমি নিজে দেখছি, ওখানে গিয়েছি কয়েকবার, ওইখানে আছে। কিন্তু এই যে এত উট বাংলাদেশে আসে, উট চুরি করে আনো, দুম্বা চুরি করে আনো, হিয়াল কুত্তা চুরি করে আনো, আর আমার ভারতের দালাল। ভারতের চাল ছাড়া পেটের মধ্যে ভাত ঢুকে না। হ্যাঁ, তোমার শাশুড়ির বদবায়ু ত্যাগ করতে পারে না ভারতের কসমেটিক না মুখে মাখলে, আর তুমি আমার টাকা ভারতের দালাল? হ্যাঁ, ফাজিল কথা। যাই হোক, সেটা অন্য বিষয়। এখন আপনি যেটা বললেন, পরিস্থিতি অবশ্যই খারাপ হবে। আর তৃতীয় রাষ্ট্র পাকিস্তান, তুরস্ক সহ বিভিন্ন রাষ্ট্র চাচ্ছে ভারতের সাথে একটা ঝামেলা হোক,
বাংলাদেশে জামাতও চাচ্ছে একটা ঝামেলা হোক, কিন্তু আমি বলে রাখি আগেই, সেই ৭১-এর পুনরাবৃত্তি ঘটবে আবারও, কিন্তু পাকিস্তানিদের যদি এইবার রাজাকার আলবদর সংখ্যা বেশি থাকবে। এইবার পাকিস্তানে যত ছিল রাজাকার আলবদর, তার সাথে ৫ গুণ বেশি থাকবে রাজাকার আলবদর পেয়ারা পাকিস্তানি। মরবেও পালে পালে, আপনি দেখতে পারবেন। এদের খুব খাইজ উঠছে, খাইজ। আমি মানে আগে বলতে চাইনি এটা যুদ্ধ এখন আসলেই দরকার। কারণ এই বাংলাদেশে যে লিল্লাগর আছে, এরা তো মাদ্রাসায় তো আপনার সদকা ছাড়া চলে না। আমি একটু দেখতে চাই যে এরা যুদ্ধ, অবশ্যই এদের ব্যবসা আছে, এদের পেয়ারা পাকিস্তান আছে না, এদের ব্যবসা কি সন্ত্রাস রপ্তানি করা, উৎপাদন করা, এই ব্যবসা চালাইতে পারবে। তাছাড়া বাংলাদেশের কোনো ব্যবসা থাকবে না। এই বাংলাদেশে এখন মাদ্রাসা নামের ফ্যাক্টরি হবে। আর যারা এই পেয়ারা পাকিস্তানে আছে তারা মারামারি করতে চায়, করুক, করতে থাকুক। ভারতের সাথে আমরাও দেখি, কিন্তু আমি ওই যে বারবার বলি যে ভারতের মতো প্রতিবেশী পাওয়াটা আমাদের সৌভাগ্যের, বা বাপদাদা ১৪ গোষ্ঠীর ভাগ্য যে ভারতের মতো নিরীহ শক্তিশালী একটা প্রতিবেশী আমরা পেয়েছি। যদি এটা বার্মা হইতো, যদি এটা পেয়ারা পাকিস্তান হইতো, যদি এটা আফগানিস্তান হইতো, তখন সেটা ভাঙ্গা মায়ের দেওয়া শুরু করে দিত, সব জাত হয়ে যাইতো। নিরীহ প্রতিবেশী পাইলে তখন ওইরকমই লাগে। হ্যাঁ, নিরীহ 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 ওই ভাবির পোলার আব্বা আমি আছি, ভাবির পোলার আব্বা আমার বলা যায় না, আমি ভাবির পোলাদের আব্বা, এটা বলে নেন, তাহলে হয়ে যায়। ঠিক আছে? তারপরে ভাবির আব্বা হচ্ছে ভাবির খালাতো ভাই, মামাতো ভাই, চাচাতো ভাই, আর এদিকে আমি। ঠিক আছে? ২ দিক দিয়ে আমরা আছি ভাবির পোলাদের। হ্যাঁ, তবে আপনি যেটা বলছেন, অবশ্যই এটা যদি সীমান্তে যদি কোনো দুর্ঘটনা ঘটে বা যুদ্ধের পরিস্থিতি সৃষ্টি হয়, যুদ্ধ করতে হবে না ভারতকে। আমি অন্তত ১০০ বার বলেছি, ভারত শুধু ফুড চেইনটা কেটে দিবে। বাংলাদেশের মানুষ পালে পালে, পালে পালে, দলে দলে মারা যাবে। যুদ্ধ করতে হবে না ভারতে, খালি ফুড চেইনটা কেটে দিবে। ওই যত পেয়ারা পাকিস্তানি মারায়, এরা ওই যে দোয়া করলে মৌলবীদের দোয়াতে আসমান থেকে খাবার আসবে না, আর পাকিস্তান জাহাজ বেড়ে খাদ্য আনবে না। পাকিস্তান জাহাজ বেড়ে বড় জঙ্গি বাংলাদেশে বাড়াবে, এর চেয়ে আর বেশি কিছু না। হ্যাঁ, শেখ হাসিনা ২৬৫ বিলিয়ন পাচার করছে, আর বাংলাদেশে ফ্লাইওভার হইলে আসমান থেকে ফেরেশতারা বানিয়ে দিয়ে গেছে, আর জিনপরীরা বানিয়ে দিয়ে গেছে, তাই না? আর পাতালপুরিতে দৈত্যরা এগুলো বানিয়ে দিছে। ইয়ার কি করার জায়গা পাও না। ইউনূসের কথা কইতে মুখে তো ব্যথা করে। হ্যাঁ, তোমার আব্বা ইউনূস যে নিজের ক্ষমতায় থেকে ক্ষমতার অপব্যবহার করে সবকিছু করে নিছে, তোমার শেষ পর্যন্ত আদম ব্যবহার হয়েছে। সেই ইউনূসের পক্ষে বিরুদ্ধে তো একটা কথা কও না, বাতি যারা আমার ভাবির পোলারা শেখ হাসিনা নিয়ে গেছে। শেখ হাসিনাকে আদম ব্যবহারে লাইসেন্স করছে পৃথিবীর কোন ফরিদ দেশে, ভাই, কোন শাসক, কোন জি জি ফরিদ ভাই, বলেন। ২০০৮ সালে বাংলাদেশের জিডিপি ছিল, সাইজ যেটা ছিল $৭০ বিলিয়ন। আর ২৪ সালে শেখ হাসিনা পতনের সময় বাংলাদেশের জিডিপি ছিল $৪৬০ বিলিয়ন। তাহলে এই সময়ে বাংলাদেশের অর্থনীতি ৪০০ বিলিয়ন উন্নতি করেছে, যেখানে পাকিস্তানের জিডিপি বাংলাদেশের চাইতে প্রায় ১০০ বিলিয়ন কম এখন। অথচ ২০০১ সালে বাংলাদেশের চাইতে তাদের জিডিপি ১৫০ বিলিয়ন বেশি ছিল। জি, শোনেন, এটা বললেন না, তাহলে আবার এখনই দুর্নীতিটা কোন লেভেলে, কি দুর্নীতিটা হলে এই সাইজটা কিভাবে হলো? আপনি এটা বললেন না, আপনারা ভারতের দালাল বলবে। আপনি শেখ হাসিনার পক্ষে বলছেন, হাই আস্তাগফিরুল্লাহ। এখন তো আপনি ভারতের দালাল হবেন, আপনি বেহেশতের টিকিট কাটে দিবে, আপনার জানাজাও না হইতে পারে। আমরা অবশ্য জানাজা নিয়ে চিন্তা করি না, কারণ আমাদের না, বেহেশতের টিকিট এখন যদি আমরা আগামী ৫ বছরে যদি দেখি ৬০০-৭০০ বিলিয়ন বাংলাদেশের অর্থনীতির সাইজ হয়ে গেছে, তাহলে আমরা বর্তমান যে সরকার আছে তাদেরকে প্রশংসা করতে দোষের কি? যদি ভালো করে, আর যদি দেখা যায় যে সেটা আরো নিচের দিকে ডাউন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমরা কি ওদের পক্ষে কি হাততালি দেব? ওইটাও আপনাকে হাততালি দিতে হবে, তাও হাততালি দিবেন। এই যে দেখেন না, মানে এরা বাংলাদেশে আইন নাই, নিয়ম নাই, নীতি নাই, কোনো কিছুই নাই, আইন বলতে কিচ্ছু নাই, যাকে ইচ্ছা তাকে মেরে ফেলে। তারপরে বলে ইউনূস সরকার ভালো ছিল। তারপর আমার ভাবির পোলাদের সরকার আরেকটা নয়া আসছে, সরকারি বিরোধী দলে মিলে মিলকে জুলকে, এরাও ভালো করতেছে। এরা আদালতে গেলে আদালতে যাইতে দিবে না, ইলেকশন করবে, দল নিষিদ্ধ করে, তাও এখন ভালো বলতে হবে। আপনি ভালো বলবেন না, বললে তো আপনি বেহেশতের টিকিট কাটা যাবে। শুধু তো আপনার দেশের জন্য সমস্যা হবে না, আপনি বেহেশতের টিকিট কাটা যাবে, কবরে যাবে, হাবিয়া দুজকে যাবেন। আর এই জামাতের প্রশংসা করবেন, ইউনূসের প্রশংসা করবেন, তাহলে চাল চালায় আপনি জান্নাতুল ফেরদৌসে চলে যাবেন। সেই জন্য এরা এগুলো বলে। তবে আপনার যে প্রশ্নটা করেছেন শেষ করে দিই এক লাইনে, আমরা ভুইয়া সাহেবের কথা শুনি, সেটা হলো যে ভারত বাংলাদেশের সাথে যখন যুদ্ধ লাগা শুরু করবে, ফুড চেইন এমনি বন্ধ হয়ে যাবে। যুদ্ধ হলে তার আপনার খাদ্য রপ্তানি করতে পারবেন না, আমদানি করতে পারবেন না। তখন ওই যে বাবরি মসজিদের নয়া মালিক হুমায়ুন কবির ভাষায় বলি, তখন কিন্তু সেটার উপরে মায়ের পড়বে ফাও, না গায়ে থাকতে হবে। বললাম তো, বাংলাদেশের মানুষের খুব শখ উঠেছে, এরা না খেয়ে থাকবে, এরা যুদ্ধরত দেশ হবে, এদের খুব শখ উঠেছে, এরা সুদান হবে। বাংলাদেশের মানুষের খুব শখ উঠেছে, বা আরো খারাপ ভাষায় বলে খাইজ হয়েছে, বিরাট খাইজ উঠছে।
এরা ইয়েমেন হবে, বিরাট খাইজ উঠছে, এরা রোহিঙ্গার মতো তাঁবুতে থাকবে আর ভারতের চাল ডাল খাবে। আমি জানি এই দেশের মানুষের কপালে যেভাবে কুতাকুতি নাচানাচি ফালাফালি করতেছে, বাংলাদেশের মানুষের কপালে রোহিঙ্গা তো অন্য দেশে এসে রোহিঙ্গা হয়েছে, বাংলাদেশের মানুষ বাংলাদেশে থেকে রোহিঙ্গা হইতে হবে। আমি বলে দিলাম একটা কথা, এই যে যুদ্ধ এখন দরকার, আমি আগে যুদ্ধ চাই নাই, কিন্তু এখন দরকার। এদের খাজ মিটানোর জন্য, খাই যে ফালাফালি কুতাকুতি মিটানোর, ঠান্ডা করার জন্য একটা যুদ্ধ দরকার হওয়া উচিত। আমরা দেখি এই মৌলবীরা তখন কই থেকে খাবার আনে, আমরা একটু দেখতে চাই। দুবাই থেকে কিন্তু বাংলাদেশের লোক কিছুদিনের মধ্যে ঘেটি ধরে বের করে দিবে, কেবল তার বড় ভাই পাকিস্তানে বের করে দিয়েছে না, তখন বুঝবে হাউ মেনি পেটি হাউ মেনি রাইস। আরে ভাই, ভারত যদি বাংলাদেশে যেগুলো অবৈধ, ওইখানে 50 লাখ আছে, ওই ঘেটি ধরে এদের পাঠায় দেয়, তাহলে তো বাংলাদেশের অবস্থা কাইলে হয়ে যাবে। আবার সীমান্তে যায় কুতকুত খেলতে যায়, আমার ভাবির পোলারা যায় সেখানে সীমান্তে, গরু চুরি করতে না গেলেই তো হয়, সীমান্তে যায় ফাইলে ইয়ার কি করা হয়, সীমান্তে পাহারা দেওয়াই পারবে না, তোমার লোকজন না যায়। আপনি আমার বাড়িতে আসবেন মুরগি চুরি করতে, ছাগল চুরি করতে, পাঠা চুরি করতে, ভেড়া চুরি করতে, গরু চুরি করতে, মহিষ চুরি করতে, আর আমি বেড়া দিলে আপনার পিত্তি জানে। মানে একটা মিনিমাম একটা লজ্জা থাকা উচিত। বাংলাদেশের মানুষগুলো, বিশেষ করে বাংলাদেশের মুসলমানগুলো, এদের 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 এরা হলো চরিপ ফের বেশি নজর, ন্যূনতম লজ্জাবোধ এদের নাই, একটু লজ্জাবোধ এদের নাই। থাকলে আজকে বাংলাদেশের এই অবস্থা হতো না। এদের কপালে আসলেই শুনিয়েছে, আপনি ঠেকা রাখতে পারবেন না। শুনেন, যে মানুষ দুর্ঘটনাগ্রস্ত হয় আপনি তাকে রক্ষা করতে পারবেন, যে অসুস্থ হয় তাকে আপনি রক্ষা করতে পারবেন, কিন্তু যে লোকটা সুইসাইড করবে, আত্মহত্যা করবে, আপনি তাকে রক্ষা করতে পারবেন, বাঁচাতে পারবেন না। বাংলাদেশের মানুষ এখন তারা মানে সুইসাইড করতেছে, জেনে বুঝে আপনি বুঝাইতে পারবেন। এই দেশের বুদ্ধিজীবীরা চুপ, এই দেশের সাংবাদিকেরা নীরব, এই দেশের ইন্টেলেকচুয়াল তো এরা তো সবাই এখন খয়ের খা হয়ে গেছে, এখন সবাই নীরব। আবার দেখবেন এরা যুদ্ধ লাগাই বলবো কি এর জন্য ভারত দেয়, দেখবেন এরা তো চুলকাইতেছে, তারপর বলবো ভারত দেয়। এটা আমাদের দেশের স্বভাব। ভারত বিরোধিতা এখন বাংলাদেশের মানুষেরই মানে রঙ্গ। এখন আজকাল নতুন সুরায় বগি ঠগি নাজিল হয় মগবাজারের 505 নম্বরে, সেইখানে বলা হয়েছে যে কবরে গেলেও এখন জিজ্ঞেস করবে সব মান রাব্বুকা মান দিনুকা মান নবিউকার পরে 4 নম্বর প্রশ্ন যোগ হবে, সেখানে বলা হবে তুই ভারত বিরোধিতা করছিস কিনা। এটা না বলেও কবরের ফেরেশতা, এটা নতুন সূরা নাজিল হয়েছে, সেখানে আসছে নতুন হাদিস হতে কয়েকদিন পরে বের হয়ে যাবে। সুতরাং ভারত বিরোধিতা করতেই হবে, কারণ 71-এ যে ভারত বাংলাদেশ সৃষ্টি করেছে, একটা মুক্তিযুদ্ধ হয়েছে, তাদের আব্বা নিয়াজিরা 93,000 সৈন্য সহ তুলে দাঁড়িয়েছিল। এই লজ্জা তারা এখনো ভুলতে পারতেছে না, তাদের পেয়ারা পাকিস্তান ভাঙার বেদনা ভুলতে পারতেছে না, তাই তারা ভারতের বিরোধিতা করতেই থাকবে। আপনি ঠেকা রাখতে পারবেন। ধন্যবাদ। আওয়ামী লীগ সভাপতি এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি এর মধ্যে অনেক সোশ্যাল মিডিয়া জুড়ে অনেক কথা শোনা গেছে তিনি 6 মাসের মধ্যে দেশে ফিরতে চান বা ফিরবেন। অনেক বিশ্লেষক মনে করেছেন তিনি হয়তো তার নেতা কর্মীদেরকে এই দুর্যোগকালীন সময় চাঙ্গা করার জন্য কথা বলছেন। বাট আনুষ্ঠানিকভাবে যদি ধরা হয় তাহলে হিন্দুস্তান টাইমসকে তিনি যে ইন্টারভিউ দিয়েছেন বা আনন্দবাজারকে যে কথা তিনি বলেছেন, এটা বোধহয় আর ঠিক মানে হালকাভাবে নেয়ার বিষয় না। মানে শেখ হাসিনা ফিরতে পারেন, আওয়ামী লীগ ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে, আওয়ামী লীগ বিরোধীদের মুখের ভাষা অনুযায়ী ফেসিস্টরা নাড়াচাড়া করছে। গত 2 দিন ধরে কিন্তু বেশ কয়েকজন এসব আলাপ করেছে। সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম সে বলেছে আওয়ামী লীগ আসার লক্ষণ দেখা যাচ্ছে, হাসনাত আব্দুল্লাহ বলেছে আওয়ামী লীগকে রাজনীতি করতে দেওয়া হবে না। এরকম এনসিপির আরো নেত্রী দেখলাম কয়েকজন বলছে যে ঘাড়ের উপরে আওয়ামী লীগ নিঃশ্বাস ফেলছে। সেই সময়ে মোটামুটি আলোড়ন তৈরি করাই এবং বেশ নড়ে চড়ে বসা, তোলপাড় করা একটা নিউজ, যে নিউজটা বাংলাদেশের পত্রপত্রিকাও ছেপেছে। বাংলাদেশের দৈনিক মানব জমিন আনন্দবাজার থেকে নিউজটি নিয়ে তুলেছে, যেখানে শেখ হাসিনা বলছেন মাথা উঁচু করে দ্রুত ফিরবো। আমরা যদি সেই নিউজটির দিকে নজর দিই, বলা হচ্ছে বাংলাদেশে বিএনপি ক্ষমতায় আসার পর দ্বিপাক্ষিক সম্পর্কের নতুন ইনিংস শুরু করেছে মোদী সরকার। তবে গত মাসে নয়াদিল্লিতে এসে সে দেশের বিদেশমন্ত্রী খলিলুর রহমান শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে প্রত্যর্পণের আর্জি ফের জানিয়েছেন। বিদেশ মন্ত্রক সূত্রের খবর, হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে কোনো চিন্তা ভাবনা এখনো প্রধানমন্ত্রীর দপ্তরে নেই। এরপর শেখ হাসিনার বক্তব্যগুলোর দিকে গিয়েছে। এই পরিস্থিতিতে তার নিজের এবং আওয়ামী লীগের অন্য নেতাদের দেশে ফেরা নিয়ে একান্ত সাক্ষাৎকারে মুখ খুললেন শেখ হাসিনা। প্রসঙ্গত 6 বছরের নির্বাসিত জীবন কাটিয়ে 1981 সালের 17 মে তিনি নিজ দেশে ফিরেছিলেন। তার ঠিক 45 বছর পর ভারতে চলে আসা হাসিনার বক্তব্য, আমাকে
19 বার হত্যা চেষ্টা করা হয়েছে। 2004 সালের 21 আগস্ট গ্রেনেড হামলা করে আমার দলকে ধ্বংস করে দেওয়ার ষড়যন্ত্র হয়েছে, কিন্তু থামানো যায়নি। সৃষ্টিকর্তা যেহেতু বাঁচিয়ে রেখেছেন, আমি দ্রুতই বাংলাদেশের মাটিতে ফিরব, মাথা উঁচু করে দেশে গণতান্ত্রিক পরিবেশ ফেরানোর গর্ব নিয়েই ফিরব। কিন্তু আওয়ামী লীগের উপর নিষেধাজ্ঞা থাকলে কিভাবে প্রত্যাবর্তন সম্ভব? শেখ হাসিনার কথায়, বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করার পরেও তৎকালীন শাসক গোষ্ঠী আওয়ামী লীগকে ধ্বংস করার সব চেষ্টা করে, কিন্তু উল্টো আওয়ামী লীগ শক্তিশালী হয়েই ফিরে এসেছে। যারা এই নিষেধাজ্ঞাকে স্থায়ী মনে করছেন তাদের ইতিহাসের পাতায় চোখ রাখতে বলবো। এখনো আমার ছাত্রলীগের ছেলেরাই অসহায় কৃষকদের পাশে রয়েছে। আপনারা জানেন যে সম্প্রতি পদ্মার তীরে ছাত্রলীগের নেতাকর্মীরা তারা কৃষকের ধান কেটে দিয়েছে, সে কথাই হয়তো শেখ হাসিনা মনে করিয়ে দিয়েছেন যে কৃষকের পাশে রয়েছে। ইউনূসের নেতৃত্বাধীন অবৈধ অন্তর্বর্তী সরকার এবং সাজানো নির্বাচনের মাধ্যমে গঠিত বিএনপি সরকারের অপশাসনের বিরুদ্ধে আমাদের নেতাকর্মীরা সরব। আওয়ামী লীগ মানুষের আবেগে রয়েছে, ফলে আমাদের ফিরে আসা অনিবার্য, শুধু কিছু সময়ের ব্যাপার। আরো সংগঠিত হয়ে শক্তিশালী হয়ে ফিরব, নীরবে তার প্রস্তুতি চলছে। এতদিন পর্যন্ত যে খবর অনেকের কাছে ছিল না যে আওয়ামী লীগ কি করছে, আওয়ামী লীগ এর আগেও আমাদের এখানে আলোচকরা এসে বলছেন যে আওয়ামী লীগ প্রস্তুতি নিচ্ছে, তবে কিভাবে কি প্রস্তুতি নিচ্ছে সেই সম্পর্কে কেউ এখন পর্যন্ত কোনো আলাপ বা ইঙ্গিত দেননি। কিন্তু এটা তো ঘটনা যে আওয়ামী লীগের বহু নেতাকর্মী এই মুহূর্তে দেশের বাইরে, কলকাতাতেও রয়েছেন দলের অনেক প্রাক্তন সাংসদ, মন্ত্রী। হাসিনা বলেছেন কেউ স্বেচ্ছায় দেশ ত্যাগ করেননি। ভয়াবহ পরিস্থিতিতে অনেকেই প্রাণে বাঁচতে দেশ থেকে বাধ্য হয়েছেন। 600-র বেশি নেতাকর্মীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, 1.5 লাখ নেতাকর্মীকে মিথ্যা মামলায় গ্রেফতার করা হয়েছে, কারাবন্দীদের ন্যূনতম আইনি অধিকার দেওয়া হচ্ছে না। এই অবস্থায় যারা বাইরে রয়েছেন তারা বিশ্বের বিভিন্ন মানবাধিকার সংগঠনে বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি তুলে ধরছেন, সামাজিক মাধ্যমে সক্রিয় রয়েছেন। দেশের ন্যূনতম গণতান্ত্রিক পরিবেশ ও আইনের শাসন তৈরি হলেই তারা ফিরবেন। শত প্রতিকূলতার মধ্যেও যারা দলীয় কর্মসূচি পালন করেছেন, দল তাদের সর্বোচ্চ মূল্যায়ন করবে। ভারতের সঙ্গে সম্পর্কের মূল্যায়ন কিভাবে করছেন শেখ হাসিনা? বিশেষ করে তার বিরুদ্ধে বিরোধীদের বরাবরই অভিযোগ ভারত তোষণের। হাসিনার কথায়, আমাদের বিরোধী শক্তিরা সর্বদাই অভিযোগ করেছে আওয়ামী লীগ নাকি ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে, দেশ বিরোধী চুক্তি করেছে। কিন্তু খেয়াল করে দেখুন, অন্তর্বর্তী সরকার অথবা বর্তমান বিএনপি সরকার এখন পর্যন্ত একটি দেশ বিরোধী চুক্তি সামনে হাজির করতে পারেনি। তাদের মিথ্যাচার প্রমাণিত হচ্ছে। তার সংযোজন 1996 সালে ক্ষমতায় এসেই আমরা গঙ্গা পানি চুক্তি করেছিলাম। 2014 সালে আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির মাধ্যমে ভারতের থেকে প্রায় 20,000 বর্গ কিলোমিটার সমুদ্র সীমা বাংলাদেশের মানচিত্রে যোগ করেছিলাম। 2015 সালে স্থল সীমান্ত চুক্তির মাধ্যমে ছিটমহল সমস্যার স্থায়ী সমাধান করা গিয়েছে। ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইনটি এই জ্বালানি সংকটের সময় বাংলাদেশের লাইফ লাইন। এর মধ্যে কোনটা অন্য দেশের তাবেদারি বিএনপি বলুক? এটা ঘটনা যে বিদেশ নীতির ক্ষেত্রে আওয়ামী লীগ দেশের জনগণের স্বার্থকেই অগ্রাধিকার দিয়ে এসছে। দর্শক, আমরা মানবজমিন পত্রিকা ধরেই বক্তব্যগুলো আপনাদের সামনে তুলে ধরলাম। কার্যত কোনো আনুষ্ঠানিক কর্মসূচি দেখা না গেলেও শেখ হাসিনার এই বক্তব্য নিশ্চয়ই শেখ হাসিনা বিরোধী যে শিবির বাংলাদেশে, বিশেষ করে এনসিপি বা জুলাই যোদ্ধা বলে যারা দাবি করে, তাদের নিশ্চয়ই আরো বেশি মাথা গরম করার মতন ঘটনা ঘটবে। এবং তারা এমনিতেই বলি তারা সবসময় তটস্থ থাকে এই যে জুলাই আন্দোলন সংক্রান্ত যে গ্রুপটা, কারণ বিএনপির এখানে আসলে তটস্থ হওয়ার তেমন কোনো বিষয় আসলে নেই। কারণ আওয়ামী লীগ বিএনপি দুই দলই প্যারালাল সংগঠন। এই দুই দলের মধ্যে জনসমর্থনের বিষয়টি সবসময় জাস্ট একটা আপ ডাউন করে, এমন একটা জায়গায় থাকে, কখনো আওয়ামী লীগের কিছুটা বাড়ে, কখনো বিএনপির কিছুটা বাড়ে। কিন্তু ওরা বাংলাদেশের রাজনীতির জন্য এই দুই দল একেবারে অনিবার্য, শতভাগ অনিবার্য যে আওয়ামী লীগ এবং বিএনপি কোনোটার অস্তিত্ব নিয়ে কেউ প্রশ্ন তুলতে পারবে না। ফলে আওয়ামী লীগ আসলেও বিএনপি যা ছিল তাই থাকবে, বিএনপির লোক দলে দলে আওয়ামী লীগ হয়ে যাবে, বা নির্যাতিত হলেও মানুষ বিএনপির লোক আওয়ামী লীগে চলে যাবে, সেরকম ঘটনা ঘটবে না। যেমন এখনো যে সিচুয়েশন, যে খারাপ পরিস্থিতি, খুবই ন্যূনতম সংখ্যক দু একজনের কথা শোনা গেছে যে
আওয়ামী লীগ ছেড়ে বিএনপিতে যোগ দিয়েছে। আওয়ামী লীগের এত দুর্যোগের মধ্যে কিন্তু আওয়ামী লীগের লোকজন আওয়ামী লীগ ছাড়ছে না, তাদের কর্মী সমর্থক যে যেখানে আছেন সে যেখানে ঝিম মেরে আছে। আচ্ছা, এই প্রসঙ্গে আমি আরেকটা খবরের দিকে আপনাদের একটু নজর দিই। আজকেই হঠাৎ করে প্রধানমন্ত্রীর তথ্য বিষয়ক উপদেষ্টা, তিনি হচ্ছেন ডক্টর জাহিদুর রহমান, তিনি বলছেন শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন। প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা শেখ হাসিনার আরো একটি খবর আছে, যেখানে বলা হচ্ছে যে শেখ হাসিনা বলছেন যে আমাকে যে বিমানে করে পাঠানো হয়েছে, হিন্দুস্তান টাইমসকে, যে বিমানে করে আমাকে পাঠানো হয়েছে সেই বিমানটি আবার পাঠানো হোক, আমি দেশে ফিরে যাব। আর জাহিদুর রহমান বলছেন যে শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন। ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলে ন্যায় বিচার পাবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য সম্প্রচার বিষয়ক উপদেষ্টা ডাক্তার জাহিদুর রহমান। সচিবালয়ে নিয়মিত ব্রিফিং এ তিনি কথা বলেন। তিনি সেখানে আরো বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। এই শেখ হাসিনার ফেরা, ইদানিং এই আলাপটা খুব জোরালো হয়েছে। আমরা ঠিক জানি না যে রাজনৈতিক টার্নিং এখন কোন দিকে যাচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার সাথে আমি আতিক রহমান। আপনি যেটাকে আমেরিকা সফর বলছেন, আমি তো সেটাকে বলি যে প্রভুর সাথে দর্শন দেওয়া। তো গোলাম প্রভুর কাছে যাবে না, কার কাছে যাবে? যাদের কাছে মুসলেখা দিয়ে তারা ক্ষমতা এসেছে তার কাছে তো যাবেই। এই যে বললেন না যে বাংলাদেশ এখন গরম হয়ে গেছে, যুদ্ধের তামামা, তো এই দেশটা সিরিয়া বানাইতে হবে না? এটাকে লেবানন বানাইতে হবে না? এটাকে গাজা বানাইতে হবে না? এরা নিজেরাই কিন্তু মৌসাকে ঢিল মারবে, মেরে মৌমাছিকে বলবে আমার কামড়াস কেন, এদের তো খাসিলাতে এটা। শামা ওবায়দ বলেন আর শামা ওমাদের তো হাফ মিনিস্টার ফুল মিনিস্টার বলেন, এরা তো আমেরিকায় যাবে। কারণ এরা যতই বলুক যে আমেরিকার ধ্বংস হচ্ছে, ফজর নামাজ পড়ে গায়ে আল্লাহ গো আমেরিকা শেষ করো, ধ্বংস করো, বাদেশা বলে যে আল্লাহ গো আমার আমেরিকার ভিসা দাও। তো এরা তো আমেরিকায় যাবে, যাবে না কোথায় যাবে? এদের এছাড়া তো যাওয়ার আর উপায় নাই। কারণ এদের বড় ভাইয়া পাকিস্তান, তারা আমেরিকার গোলামি করতেছে, ছোট ভাই তো গোলামি করবে, এরা গোলাম ইবনে গোলাম হবে। সেটা করতে দেন। মিডিয়াতে কারচুপি করতেছে, গোপন রাখতেছে, এদের কাজই তো গুপ্ত হিসেবে। জামাত নিজেও তো শুধু গুপ্ত না, এদের চুক্তিটা করেছে গুপ্ত ভাবে। এরা এক সময় এগুলো আমরা দেখেছেন না, আগে আমাদের এই জনাপা বলতো তিনি সেন্ট মার্টিনে কুকুর নিয়ে অস্থির, তিনি সেন্ট মার্টিনে পোকামাকড় নিয়ে অস্থির, কিন্তু আমরা তো জানতাম তিনি দিন শেষে ওইখানে বাঘ ভাল্লুক আনবেন। তো ওই দেশ ওই এলাকার কুত্তা বিলাই মানুষ তারাইয়া এখন তিনি ওইখানে বাঘ আনতেছেন, ভাল্লুক আনতেছেন, কুমির আনতেছেন, অজগর আনতেছেন। এগুলো আমরা নাটক তো আমরা দেখলাম। তো এরা তো সবসময় বলবেই, এরা গুপ্ত ভাবেই তো যাবে। আর গুপ্ত ভাবে যাওয়ার দরকার কি? আমি আমি এই দেশের হাফ মিনিস্টার শামা ওবায়দকে বলবো, ভাই বুঝান আপনি এগুলো করতে, আপনি এগুলো গোপনে কিছু করার দরকার নাই। কারণ বাংলাদেশের মানুষ তো বলেই দিয়েছে আপনাকে যে ভারত ছাড়া যার তার কাছে গিয়ে হাঙ্গা বলে কোনো সমস্যা নেই। বাংলাদেশ ভারতের কাছে বিয়ে বসলেও সমস্যা আছে। শুধু হাঙ্গা বসা যাবে না ভারতের কাছে, সারা দুনিয়ার কাছে গিয়ে আপনি পরকীয়া করেন, সমস্যা নেই। শুধুমাত্র ভারতের সাথে হাঙ্গা বইতে পারবেন, এটা হারাম। তো এটা আর খোলা গোপন করার কি দরকার? বলে ফেলেন যে আপনারা প্রস্তুতি নিতেছেন, তুরস্ক, পাকিস্তান, কাতার, সৌদি আরব, পাকিস্তান সহ আরো কিছু দেশ মিলে ভারতের বিরুদ্ধে আওয়ামী লীগকে হটিয়েছেন, এখন ভারতের বিরুদ্ধে আপনারা কাজ করবেন। এটা প্রকাশ্য করলেই বরং আপনার জনপ্রিয়তা বাড়বে। কারণ বাংলাদেশের মানুষ এখন 70 থেকে 80% মানুষ ভারত বিরোধী। এত ভয় পান কেন? আপনারা যে দেশের মুসলেখা দিয়ে আসছেন, এই দেশের জনগণ তার গোলামি করতে প্রস্তুত, তাহলে হয়তো কেন এই লুকোচুরি বলে ফেলেন না যে আপনারা আপনারা এখন প্রস্তুতি নিয়েছেন ভারতের বিরুদ্ধে জেহাদ করার জন্য। বাঁচলে গাজী হয়ে যাবেন, একেবারে বিরাট বড় উপাধি গাজী। আর মরলে তো চালায় বেহেশতে চলে যাবেন। কারণ ভারতের সাথে যুদ্ধ করা তো এই দেশে বেহেশতে যাওয়া। আগে তো শুনতাম যে নামাজ, রোজা, হজ, জাকাত করতে হইতো, দান খয়রাত করতে হইতো, আরো কত কিছু ছিল জান্নাতে যাওয়ার জন্য। এখন দেখতেছি ভারতের বিরুদ্ধে জিহাদে করলেও আপনি জান্নাতে যাওয়া যাবে চালায়। এই সুযোগটা কি কেউ হাতছাড়া করা যায়? আপনারা মরলেও লাভ, বাঁচলেও লাভ। বাঁচলে গাজী, মরলে চালায় বেহেশতে 72 হুরি। এগুলা রাগ ঢাক না করে, বাটপারি না করে সরাসরি ঘোষণা দিয়ে দেন। তবে একটা জিনিস বলে রাখি, যেটা আবারও এর আগেও বলেছি, যে এত আংরা খায়েন না, এত কয়লা খায়, এত কাঠ খায়েন না, পরে কিন্তু আংরা হাঁকতে হবে, পরে কিন্তু সহ্য করতে পারবেন না। এই যে এত গুড়া মরিচ খাইতেছেন, পরে কিন্তু যখন ওয়াশরুমে যাবেন তখন বুঝতে পারবেন বেদনা কত। কারণ পাকিস্তানে 1800 কিলোমিটার দূরে, আর যে সমস্ত খালু, আব্বা, দুলাভাই তাদের পক্ষে কাজ করতেছেন তারা হলো হাজার হাজার মাইল দূরে। তারা আরো হাজার হাজার, কেউ 2000, কেউ 4000, কেউ 5000, কেউ 8000, 10,000 মাইল দূরে। আপনি তাদের পক্ষে যে ফালাফালি কুতাকুতি করতেছেন, সেটা কিন্তু আমাদেরই ভাঙবে বা আপনারই ভাঙবে, তাদের ভাঙবে না। আর চেষ্টা তো করবেনই ভারত ভাঙা। তো বাংলাদেশের মুসলমান,
বাংলাদেশের চিঙ্কুবাম, বিএনপি, জামাত, হেফাজত যত মুসলমান আছে বেশিরভাগ তো দিনের স্বপ্ন আছে গজায়াতুল হিন্দের। তা আপনি এগুলো বলেই না মাঠে নামে পড়েন, তো হোদাই এগুলো লুকোচুরি করার দরকার আছে? নামেন না এত মুরত, শুধু বলেন যে ভারত থেকে আপনারা চাল ডাল আনবেন না, ভারত থেকে তেল আনবেন না। বাংলাদেশের সামরিক বৃদ্ধি করে আপনি কি করবেন? কার সাথে যুদ্ধ করবেন? সামরিক শক্তি বৃদ্ধি করে আপনি কি করবেন? আচ্ছা, সোভিয়েত ইউনিয়নের চাইতে পারমাণবিক বোমা পৃথিবীতে কার সবচেয়ে বেশি আমাকে বলেন। যে প্রিয় দর্শক বললেন সামরিক, মানে আপনি বিষয়টা এরকম যে আপনি আপনি রকের সাথে ফাইট করতে নামাইতেছেন 5 বছরের বাচ্চা, যে বডি মোড়া বানা। 5 বছরের বাচ্চা যতই বডি বানাক, 6 বছরের 10 বছরের বাচ্চা আমার সাথে পারবে? রক্ত দূরের কথা, রেসলার তো আমার সাথে পারবে? একটা চটকানা দিলে তো 30 হাত দূরে পড়ে যাবে। তা আপনি এই যে বললেন অস্ত্র জোগাড় করে আপনি কি করবেন? এটাই তো চায় বইয়ের বিশ্ব, তো চাচ্ছে আপনি শিক্ষা মাদ্রাসা বানান আর অস্ত্র কিনেন। এটাই তো বইয়ের বিশ্ব চাচ্ছে, যে ব্যাঙের ছাতার মতো গিজ গিজ করে মাদ্রাসা বানাবেন আর অস্ত্র কিনবেন। তো কয়টা আর অস্ত্র কিনবেন? আপনার বাজেট কত? আপনার আছে কত? আপনার ফান্ড কি? আপনার কামাই কই থেকে আসবে? সেই চিন্তা তো করতেছেন। অস্ত্র কিনে যুদ্ধ কার সাথে করবেন? বার্মার সাথে গেলে বার্মা আপনার সেটা ভাঙ্গে একেবারে চৌচির করে ফেলাবে। মানে ভারতের সাথে যুদ্ধ করবেন? ওই ষাটের মুরত আছে। এই যে বলতেছেন কপাল ভালো যে হ্যাঁ আপনি ঠিকই বলছেন, পাকিস্তান চায় বাংলাদেশের সাথে একটা যুদ্ধ লাগাই দিয়ে ৭১ প্রতিশোধটা নিতে চায়। অর্থাৎ যেটা আমি অন্তত বলুন তো ১০০ বার বলেছি, যে বাঘ মারতে শত্রুকে পাঠাচ্ছে। যদি বাঘ মারে তাও লাভ, আর শত্রুকে যদি খাওয়ারও লাভ। কারণ বাংলাদেশ তো হচ্ছে পাকিস্তানের শত্রু। তখন বলবে তুমি তো বলছিলাম যে তোমরা স্বাধীন হবে না, এখন কেমন লাগে? এই কথা বলার সুযোগ হয়ে যাবে। সেই জন্য তারা লাগাই দিতেছে। বাংলাদেশ হলো সেই বিষয় যে বাঘ মারতে শত্রুকে পাঠাচ্ছে। ২ দিকে পাকিস্তান লাভবান হবে। এটা বুঝার ঘিলু আল্লাহ বাংলাদেশের মুসলমানদের দেয় নাই, অদূর ভবিষ্যতেও দিবে না, সিংহবন্দর দিব না। এর মধ্যে ২-৪ জন সেল চালায় ফাল ফারা কিছু চিংড়ি ভাষা ফাল ফারা করে আওয়ামী লীগ আছে আবার। তারা আমার পোস্ট দেয়, দেখবেন মাঝে মধ্যে দেখবেন। এরা মূর্খ না, শিক্ষিত আবার। দেখবেন ২-১ জন এগুলো দেয়, ভারতের সাথে কাতকুতু দিয়েতে যায়। তো শুনেন একটা কথা বলি, এই যে বললেন যে অস্ত্র দরকার, আপনি কয় ঘন্টা টিকতে পারবেন ভারতের সাথে? কয়েক ঘন্টা? ইউক্রেনের সাথে ইউরোপের বর্ডার আছে, সহযোগিতা করছে। আপনি বাংলাদেশের সাথে কার বর্ডার আছে আমার এটা বুঝাই বলেন। এই যে বর্ডার, এই যে আমাদের ভুইয়া সাহেব বললেন যে এত নেটো ২৮টা দেশ মিলে যুদ্ধ করতেছে। মানে সরি, বোধহয় এখন নেটো ৩২টা সম্ভবত, আই ডোন্ট নো এক্সাক্ট ফিগার, মনে নাই। এই নেটো পুরোটাই যুদ্ধ করতেছে, ওটা ইউক্রেনের যুদ্ধ না। নেটো থাকার পরেও ইউক্রেনের ভূমি চলে গেছে, ইউক্রেনের ভূমি দখল হয়ে যাচ্ছে। আর বাংলাদেশের পাশে কে? বাংলাদেশের ৩ পাশে ভারত, আরেক পাশে ভারত মহাসাগর, মানে ওইখানেও ভারত। মানুষ বলে না ৩ দিকে ভারত, জি না, ৪ দিকেই ভারত। এমনকি আসমানের উপরেও ভারত, মানে ৫ দিকে ভারত। বলে দেয় আপনাকে, বাংলাদেশে ৫ দিকে ভারত। কিভাবে? ৩ দিকে সীমান্ত, একদিকে পানিপথ, আরেকদিকে হলো আসমান। আপনি কোন দিক দিয়ে যাবেন? কোন দিক দিয়ে আপনি যাবেন? আমাকে বুঝাইয়া বলেন। আর যুদ্ধ করবেন ভারতের সাথে, আপনি মুরুদে কুলাবেন? হ্যাঁ? ইয়ার্কি করার আর জায়গা পান না। ভারতের সাথে কি অস্ত্র আনবেন আপনি? পাকিস্তানের তো পারমাণবিক বোমা আছে। পাকিস্তানের তো সেটার মুরুদে কুলায় না। যখনই যায় সেজা খায় আসে ভারতের সাথে। আর আমি জিতছি। ফিল্ড মার্শাল নিজের লেখে ফিল্ড মার্শাল। সোভিয়েত ইউনিয়নের সবচেয়ে বেশি পারমাণবিক বোমা ছিল। এখনো ধ্বংস করার পরেও পৃথিবীতে সবচাইতে বেশি পারমাণবিক বোমা রাশিয়ার কাছে। রাশিয়া কি বিশ্ব দখল করতে পারে? আর দেশ দখল করতে পারে? আর পারমাণবিক বোমা থাকলে আপনি মারতে পারবেন? পাকিস্তানের তো আছে, একটুতে বলেন না মারতে। দিল্লির উপরে, বোম্বের উপরে বলছে তো, ওই যে বলছে না কলকাতা নাকি পারমাণবিক বোমা মারবে। মারতে বলেন না দেখি। পারমাণবিক বোমা ভারতের উপরে মারতে বলেন না। পাকিস্তানের অস্তিত্ব থাকবে? যে দেশ পাকিস্তানের অস্তিত্ব রাখবে না, আপনার বাংলাদেশ অস্তিত্ব থাকবে মানে আপনাদের খুব খাইজ উঠছে। আপনাদের চুলকায় ঘাও বানাইতেছেন যাতে চিটাগাংটা চলে যায়, ওইদিকে রাজশাহী, রংপুর চলে যায়। শেষে ওই যে ময়মনসিংহ নিয়ে ঢাকাকে নিয়ে নতুন বাংলাদেশ বানায়। এই খাইজ উঠছে তো আপনাদের। বুঝবেন এই যুদ্ধের শখ মিটা যাবে। আবারও বলতেছি, আমাদের বাপ দাদা এবং যারাই যে ভারতের খাও যান তাদের বলি, বাপ দাদার ১৪ গোষ্ঠীর কপাল ভালো ভারতের মতো নিরীহ প্রতিবেশী। নাহলে তখন বাংলাদেশটাকে ৩টা টুকরা করতো। ৩ টুকরার ১ টুকরা আপনারে দিত, না থাকতো বন্দর, না থাকতো চিকেন নেক, হয়ে যাইতো হাতির মতো মোড়া। তারপরে বুঝতেন হাউ মেনি পেডিতে হাউ মেনি রাইস। ওই গাছে উড়াই দেয় সবাই। চীন আজ পর্যন্ত কারো পক্ষে যে যুদ্ধ করে নাই। আর আমেরিকা যারা বন্ধু বানাইছে তার পরিণতি কি? সাদ্দামের দিকে তাকান। আমেরিকা যারা বন্ধু বানাইছে তার পরিণতি কি? সৌদি আরবের দিকে তাকান। এখন পাকিস্তানকে নিয়ে পাহারা দিতে হয়। আমেরিকা যার বন্ধু হয় ওই ইউক্রেনের অবস্থা দেখেন। আমেরিকা যার বন্ধু হয় ইমরান খানের পরিস্থিতি দেখেন। এখন নিউজ এসেছে ইমরান খানের গভর্নমেন্ট আমেরিকা চলেছে। অথচ খোদ ইমরান খান ছিল আমেরিকার পাপেট। কিন্তু সেদিন তিনি রাশিয়ায় গিয়েছিলেন ঝটিকা সফরে। সেদিন আমি লিখেছিলাম
ইমরান খান গেয়া যে আজকে চলে যাবে, তার ক্ষমতা চলে যাবে, তার 6 মাস থেকে 1 বছর পরে ক্ষমতা চলে গেছে। তো যারা খুব খাই উঠছে আপনার ভারতের সাথে যুদ্ধ করার প্রস্তুতি নিয়ে থাকেন যে 18 কোটি মানুষ থাকবেন, হিন্দুরা তো তখন থাকবে না, হিন্দুরা তখন আলাদা, হিন্দুরা দেখবেন রাজশাহী নামে একটা দেশ বানাইছে, চিটাং দেখবেন খ্রিস্টানরা একটা দেশ বানাইছে, আর আপনি বাংলাদেশে 16 কোটি মুসলমান, এই ময়মনসিংহ এখন যেটুকু ঢাকা এর মধ্যে আপনারা থাকেন, দেখেন তখন কেমন লাগে। মানে আপনাদের একটা মানে কমন সেন্স থাকার কথা রাখা উচিত যে আপনি অস্ত্রবিধি কি করবেন। আপনি কোনোদিন সেনাবাহিনী যারা সেনাবাহিনীতে তাদের জিজ্ঞেস করেন তো সে ভারতের সাথে যুদ্ধ করবে কিনা, এরা সারা জীবন একটা পাখি মারে নাই, ওই কয়টা মিশন করে আছে আলচালা করে টাকা আনার বাড়ি ঘর করে খায়, আর ব্যবসা করবার যে হুমানে ধরা খায় এরা আবার। এরা কিন্তু ব্যবসা করার যোগ্যতাও রাখে না। যদি এরা মিষ্টির ব্যবসা শুরু করছেন, গরুর ব্যাপারী বানাইতেছেন, শুনলাম আগামী ঈদে, শুনেছি আগামী ঈদে নাকি সেনাবাহিনী থাকবে এই কোরবানির গরুর হাটে, মানে গরুর ব্যাপারী বানাবেন, শেষে গরুর দালাল, গরুর ব্যাপারীদের দালাল ফরিয়া বানাবেন, আর্মিদের বানান। এতে তো এছাড়া যোগ্যতা নাই যুদ্ধ করার। বলেন না যে বাংলা ভারতের সাথে তো যুদ্ধ দূরের কথা, আপনি যারা আরাকান আর্মির আপনার দেশে ঢুকে গেছে, সীমান্তের মানচিত্র যে পাল্টাই ফেললো, আপনার এখান থেকে প্রতিদিন জেলে ধরে নেয়, ওটা তো তখন ও ভারত আপনার যদি কি বলবো, আর এখানে তো অনেক সেন্সর আছে, ভদ্রলোকেরা, ছোট মানুষ, বড় মানুষ, ছেলে মানুষ, মেয়ে মানুষ, নারী পুরুষ সবাই শুনে। মানে বার্মা আপনার যা মন ধরে তাই করুক, বুঝে নেন কি হয়েছে, কোনো সমস্যা নাই। ভারত চুমা দিলেও আপনার সমস্যা নাই, তাই না? বুঝবেন, শখ উঠছে। আমিও চাই এখন যুদ্ধ হোক, আমিও এখন চাই আপনাদের সাথে একটু যুদ্ধ হোক, আপনাদের মতো আমিও চাই ভারত বাংলাদেশ যুদ্ধ হোক। তারপরে আমার কথা মনে হবে আমি কি বলতে চাই। না খায় মরার খুব শখ উঠছে, দুর্ভিক্ষে মরার খুব শখ উঠেছে, রোহিঙ্গার মতো তাঁবুতে থাকার খুব শখ উঠেছে। আপনাদের এই শখ দোয়া করি জামাতের আমিরের মতো, হে আল্লাহ, বাংলাদেশের বাঙ্গুদের, বাংলাদেশের জামাতিদের, বাংলাদেশের হেফাজতিদের, বিএনপিদের এবং আওয়ামী লীগের ভিতরে থাকা বালাজারি, আলাজারি, সাইদি লীগদের তুমি তৌফিক দান করো ভারতের সাথে একটা যুদ্ধ করার। এরা একটু দেখুক যে শেখ হাসিনা ছিল ভালো লাগে নাই, সুখে খাইতে ভূতে গিলাইছে, সুখে খাইতে ভূতে গিলাইছে, এখন আবার আরেকটু ভূতে বেশি গিলাইতেছে, এখন জিনেও গিলাইতেছে, যাতে একটু যুদ্ধ করে না খায় থাকা যায়। এখন তো কয়েক বেলা ভাত সাত পাইতেছে, ব্যবসা বাণিজ্য এমনি নাই, অর্থনীতি ধ্বংস, বিনিয়োগ 1 পয়সা নাই, 1 পয়সা বিনিয়োগ নাই দেশে বিদেশে, এখন চাইতেছে যুদ্ধ। মানে এরা সুদান না হলে তারা ভালো থাকতেছে না। আমিও দোয়া করি, হে আল্লাহ, বাঙ্গুদের তুমি একটু ভারতের সাথে যুদ্ধ করো, তৌফিক দান করো, আমিন। জি। জি, ফরিদ ভাই, আমি রফিক ভাই যাব, তার আগে একটা কমেন্ট নেই। এই কমেন্টটা প্রায় একজন করে, কারা যেন করে, এই কমেন্টটা নিয়ে একটু আমি আমি একটু জবাব দিয়ে দিই। বড়াইবাড়ি যুদ্ধ নিয়ে একটা আলোচনা করেন, মানে বড়াইবাড়ির এখানে এটা হচ্ছে রৌমারী সীমান্তে, রৌমারী উপজেলায় 2001 সালে 18 এপ্রিল সেখানে একটা ঘটনা ঘটেছিল। তো তখন শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল, এবং ওই সময়ে বিজিবির কি একটা সমস্যা হয়েছিল সীমান্তে, বিজিবি এবং বিডিআর বিএসএফ এর মধ্যে। তো বিএসএফ এর কিছু সদস্য বাংলাদেশে ঢুকে গিয়ে রৌমারীর ওখানে বিডিআর এর ক্যাম্প আক্রমণ করে, সেখানে বিডিআর প্রতিহত করে, 6 ঘন্টা সীমান্তে গোলাগুলি হয়, 16 জন বিজিবি সদস্য সেখানে নিহত হয়। এটা কোনো যুদ্ধ ছিল না, এটা ছিল একটা অতর্কিত ঘটনা এবং অ্যাক্সিডেন্টালি ওই ঘটনাটা ঘটেছে। এখন এইটাকে কেউ কেউ খুব হাইলাইট করে যুদ্ধের রূপ দিতে চাচ্ছে আর কি, মানে কি তাজ্জব ব্যাপার। মানে বিডিআর বিএসএফ গোলাগুলি হলে এটা কি যুদ্ধ হবে? এখানে সেনাবাহিনী জড়িত না হলে ওইটা কি কখনো যুদ্ধ বলা যায়? বলা যায় না। তো এইটা নিয়ে অনেকে কেমন বিজেপি এটাকে যুদ্ধ বলে কিনা, এই নির্বোধটা জানেই না যে বিজেপি এতটুকু যুদ্ধ, বাংলাদেশে বিটিআর এতটুকু যুদ্ধ বলে নাই। বাংলাদেশের না, এইটা নিয়ে বাংলাদেশে কেউ কেউ খুব তৃপ্তির ঢেকুর তুলতেছে। তো বিশেষ কথা হলো ওই সময় শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিল, যদি ভারতের সাথে কোনো কনফ্লিক্টে জড়িত হয় তো শেখ হাসিনাই তো হলো, আপনাদের তো সেখানে কোনো কৃতিত্ব নেই। যাই হোক, সেটাকে অনেকে যুদ্ধ হিসেবে হাইপ তুলছেন, ওটা কোনো যুদ্ধ ছিল না, ওটা এরা তো সেই জাতি, 93,000 পাকিস্তানি সৈন্য আত্মসমর্পণ করার পরেও বলে পাকিস্তান জিতছে, এরা তো সেই আত্মতৃপ্তি পাওয়ার লোক, এদের নিয়ে কি বলবেন, এদের জজবাজে গেছে। ভাই এখন যাও না, যাও যুদ্ধ করো, এত সেটার মনে যাও না যুদ্ধ করতে, যাও, তোমার ধরে রাখছে কে? তোমার নাকি 3 কোটি রেডি হয়ে আছো, 50 লাখ রেডি হয়ে যাও, যুদ্ধ করতে যাও। বাংলাদেশের সেনাবাহিনীরা কেউ না যুদ্ধ করতে যাবো কিনা,
যারা এই যে চাপা মারে সেনাবাহিনী যাবে, ওই যেটা ভুলে গেছি তখন বলতে, বাংলাদেশ সেনারা পাখি মারে নাই কোনোদিন। এরা যদি জি যুদ্ধ করতে ফরিদ যাক না ভাই, দেখি। গঙ্গা চুক্তি যেটা ভারত থেকে এ যাবৎকালে যত কিছু আদায় করা সম্ভব হয়েছে, এটা শুধু এই আওয়ামী লীগ বা এই শেখ হাসিনা বা বঙ্গবন্ধুর সময়েই কেবল এই জিনিসগুলো হয়েছে। এ যাবৎকালে আর কেউ ভারত থেকে, যে গঙ্গা চুক্তি যেটা, সেটাও শেখ হাসিনাই করেছিলেন। এর আগে কোনো চুক্তি ছিল না গঙ্গার পানি বন্টন, শেখ হাসিনার সময় হয়েছে 96 সালে। যাই হোক, আমরা আমাদের আলোচনায় যাই। এটা আসলে একটা কমেন্ট ছিল, কমেন্টটা প্রায় আসে, কেউ যেন মনে হচ্ছে এটাকে যুদ্ধ দেখাচ্ছে যে ওইখানে বাংলাদেশ জিতেছে যুদ্ধে, মানে ওটা আসলে যুদ্ধ ছিল না। এরা জি স্বপ্নেও দেখে, স্বপ্নে খাবার দেয় না এদের। আমাদের দেশে এখন যে অবস্থা শুরু হয়েছে, তাতে করে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে যে কোনো একটা মানুষ বাংলাদেশে ছিলেন, তিনি যে নোবেলের মতো একটি মর্যাদাপূর্ণ পুরস্কার পেয়েছেন, যিনি বাংলাদেশে গত 100 বছরে বিভিন্ন সেক্টরে যারা সফল হয়েছেন তাদের মধ্যে ওয়ান অফ দ্য টপ 10। আর যদি অর্থনৈতিক সেক্টর বলেন এবং গ্লোবালাইজেশন বলেন, তাহলে গত 50 বছরের মধ্যে তার মতো এরকম আন্তর্জাতিকভাবে স্বীকৃত এবং আন্তর্জাতিকভাবে পরিচিতি বাংলাদেশে কোনো ব্যক্তি পাননি। এটা হলো বাস্তবতা। ব্যক্তিগত জীবন অত্যন্ত স্মার্ট, দেখতে যথেষ্ট সুন্দর, অ্যাভারেজ বাঙালির মতো চেহারা হলেও তার দ্যুতি ব্যাপ্তি, মানে এখন তার বয়স 88 বছর। এই সময়টিতে তিনি যে তারুণ্য ধরে রেখেছেন, তার কথার যে ধারাবাহিকতা, এবং তিনি এখনও যেভাবে ছুটোছুটি করতে পারেন বা করছেন, এটি আমরা তার চেয়ে প্রায় 25 বছর, আরও বেশি 28 বছরের ছোট হওয়া সত্ত্বেও এই প্রাণশক্তি আমাদের মধ্যে নেই। তো সেই মানুষটি মাত্র 18 মাস রাজনীতির সংস্পর্শে এসে এতটা অপমানিত, এতটা অবদমিত, এতটা নিগ্রহ এবং যাকে বলা হয় এতটা পচে গলে গান্ধা হয়ে গেছেন, যার কারণে আমাদের এই সমাজে তাকে টিটকারি করা, তাকে একটা খোঁচা দেওয়া, তাকে আক্রমণ করা, তাকে গালাগালি করে একটু মনের ঝাল মেটানো, এটা বাংলাদেশের মানুষের সাধারণ একটা ফেনোমেনা হয়ে গেছে। সকালের নাস্তা যেমন অপরিহার্য, রাতের ঘুম যেভাবে অপরিহার্য, এভাবে এই বাংলার জমিনে ডক্টর মোহাম্মদ ইউনূসকে গালাগাল করা এখন অনেকের একটা স্টাইলে পরিণত হয়েছে। মানুষ গালাগালি দিতেও পছন্দ করে, শুনতেও পছন্দ করে। তো এরকম ইন্টারনেট ঘিরে, সামাজিক মাধ্যম ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়ে যে সকল ট্রল হয়, গালাগালি হয়, তার মধ্যে এই যে আমি আজকে যে শিরোনাম, এরকম শিরোনামে একটা বক্তব্য দেখলাম যে সামবডি, তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস এনসিপিতে যোগদান করছে। আমি নিশ্চিত তিনি সেটা ঠাট্টা করে বলেছেন। আর এটা নিয়ে আমি যে ভিডিও করছি, কন্টেন্ট তৈরি করছি, এটাকে আমি ঠাট্টা করে করছি প্রশ্নই আসে না। আমি সিরিয়াসলি করছি। কেন করছি সেটা আপনাদেরকে বুঝিয়ে বলব। প্রথমত, যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যেভাবে গুতোগুতি করা হচ্ছে, যেভাবে ধাক্কাধাক্কি করা হচ্ছে, তাতে করে সারা দুনিয়ায় তিনি এখন নিগৃহীত। আপনারা জানেন যে পশ্চিমা দুনিয়াগুলো, বিশেষ করে ধনতান্ত্রিক বিশ্ব, তারা টাকা ছাড়া কাউকে চেনেন না। আমেরিকার যে সাম্রাজ্যবাদ, সেই সাম্রাজ্যবাদের একটা প্রধান বৈশিষ্ট্য হলো যতক্ষণ পর্যন্ত আপনার ক্ষমতা আছে, যতক্ষণ পর্যন্ত আপনার টাকা আছে, এবং যতক্ষণ পর্যন্ত আপনি শরীর এবং মন দিয়ে আমেরিকার সেবা করতে পারবেন, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে মাথায় করে নাচবে। এক। 2 নম্বর হলো যে যতক্ষণ পর্যন্ত তারা আপনাকে ব্যবহার করতে পারবে, ততক্ষণ পর্যন্ত তারা আপনাকে টাকা দেবে, পয়সা দেবে, কিন্তু কোনো অবস্থাতেই আপনাকে মাথায় তুলে নাচবে না। আর আপনার কোনো রকম আবদার আপনার তারা রাখবে না। তারা যাদেরকে রিক্রুট করে বাংলাদেশে বা অন্য যে কোনো দেশে, তাদেরকে তারা মনে করে কৃতদাস। কৃতদাসের কাজই হলো মালিকের যাকে বলা হয় তাবেদারি করা। কৃতদাসের কাজই হলো মালিকের আনুগত্য করা, মালিকের হুকুম তামিল করা। কিন্তু কৃতদাস মালিকের কাছে কিছু চাইবে, এটা মহাকালের ইতিহাসে কোনো মালিক
এটা কখনো গ্রাহ্য করেনি, সহ্য করেনি। একইভাবে আমেরিকা বাংলাদেশে তাদের যত এজেন্ট, সেটা FBI এজেন্ট হোক, CIA এজেন্ট হোক, পেন্টাগনের এজেন্ট হোক, তাদের স্টেট ডিপার্টমেন্টের এজেন্ট হোক, কিংবা কোনো লবিস্ট ফার্মের এজেন্ট হোক, এনি অফ দ্য এজেন্ট, তাদের প্রয়োজনে তারা এজেন্টকে ঘোরায়। কিন্তু এজেন্ট যদি কখনো তাদের কাছে কোনো কিছু চায়, মুহূর্তের মধ্যে তারা সেই এজেন্টটাকে মাইনাসের খাতায় ফেলে দেয়। যেহেতু রাজনীতির সঙ্গে, সংবাদপত্রের সঙ্গে দীর্ঘদিন ধরে আছি, এই বাংলাদেশে কারা ভারতের এজেন্ট, কারা রয়ের এজেন্ট, সিআইয়ের এজেন্ট, কাউকে কাউকে দেখার সুযোগ হয়েছে সে 80-র দশক থেকে। সাম্প্রতিক সময় যেমন একজন লোক, শেখ হাসিনার জামানাতেই একজন লোক হঠাৎ করে তিনি নিজেকে আমেরিকার এজেন্ট, আমেরিকার দালাল, সিআইয়ের এজেন্ট এগুলো প্রকাশ্যে বলার তিনি যাকে বলা হয় মনে করতেন যে এটা বললে বোধহয় তার সম্মান বাড়বে। বউ বাচ্চা নিয়ে আমেরিকান ক্লাবে গিয়ে আড্ডা মারা, রাষ্ট্রদূতদের সাথে ছবি তোলা, আর সেই কথা বিভিন্ন জায়গায় প্রচার করা, এটা তার একটা রোগে পরিণত হলো। আমি যেহেতু ঘনিষ্ঠ ছিলেন, আমি তাকে বুঝেই বললাম যে ভাই, এটার পরিণাম ভালো হবে না। ওরা আপনাকে ব্যবহার করছে এবং তারা আপনাকে জাস্ট লাইকে চাকর হিসেবে মনে করছে। আপনি যদি পারেন তাহলে যে কোনো একটা সুপারিশ করে দেখেন তো সেই কাজটা সে পারে কিনা। তো তিনি বেশ কনফিডেন্ট নিয়ে বললেন যে আপনি বলেন কি করতে হবে, ওরা আমার সব কথা শুনবে, এই ডোনাল্ড লু, অমুক লু, ইত্যাদি ইত্যাদি আমার সঙ্গে চলে। তো আমি তাকে ছোট্ট একটা জিনিস বললাম যে দেখেন তো এটা পারেন কিনা। আমি জানি যেটা হবে না, তো সেটা সে আর পারেনি, বলছে বা বলেনি, হয়তো বলেছে। কিন্তু ওই ঘটনার পর, অর্থাৎ যেই মুহূর্তে সেটা বলেছে, সেই ঘটনার পরে একইভাবে আমেরিকা তাকে ব্ল্যাক লিস্ট করে ফেলেছে। সে আমেরিকার খাতায় আর নেই। এখনও লোকজন তাকে অনেকে ভাবে আমেরিকার সাথে তার ভালো সম্পর্ক, কিন্তু আমেরিকার কোনো দপ্তরের সাথে তার কোনো ভালো সম্পর্ক নেই, যোগাযোগটা পর্যন্ত নেই। এই গেল এক। আর এক লোক এরকম ভারতের দালাল ছিল দীর্ঘদিন। তো ভারতের দালাল ছিল, কিন্তু সেই ভারতের কাছ থেকে টাকা নিয়ে সে কিছু কাজকর্ম করার চেষ্টা করেছে। কিন্তু ভারত যখন বুঝতে পেরেছে যে এই টাকা যে উদ্দেশ্যে দেওয়া হয়েছিল সেই উদ্দেশ্যে ব্যবহার না করে সে একটা অ্যাপার্টমেন্ট কিনেছে বা একটা জমি কিনেছে, এরকম একটা কথাবার্তা। দেখা গেল ভারত তার ভিসা বন্ধ করে দিয়েছে, তার জীবন নিয়ে টানাটানি। এবং আওয়ামী লীগ সরকারের আমলে তার ব্যাংক অ্যাকাউন্ট তলব, তাকে ডিবি অফিস, এসবি অফিস থেকে শুরু করে যে টানা হেঁচড়া করে তার লোকজনকে যা কিছু করে তার জীবন তছনছ করে দিচ্ছে। কিন্তু সে এখনও বলে বেড়াচ্ছে ভারতের সাথে তার খুব ভালো সম্পর্ক, আর এই ভয়ে অনেক লোক এই তাকে তাদের দালাল বা এজেন্ট হিসেবে নিয়োগ করছে। তো এই হলো আমাদের দেশের যে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, তারপরে বিভিন্ন যে লোকজন, তাদের কর্মকাণ্ড। তো এইভাবে আমেরিকা বলেন, ভারত বলেন, অন্যান্য যারা বলেন, তারা তাদের এজেন্ট নিয়োগ করে, তারা তাদের লোকজন নিয়োগ করে, তারপর আবার সময় মতো তাদেরকে ছুঁড়ে ফেলে দেয়। তো সেক্ষেত্রে আমেরিকার যারা এই রেজিম চেঞ্জের এজেন্ট ছিলেন শেখ হাসিনার জামানাতে, আমেরিকা তাদেরকে ফেলে দিয়েছে। কোনো অবস্থাতেই আমেরিকা কাউকে ওন করে না, যেটা চীন করে, যেটা রাশিয়া করে। আমি সিঙ্গাপুরের প্রয়াত প্রেসিডেন্ট লি কুয়ানের একটি বক্তব্য শুনছিলাম যে চীনের সঙ্গে তাদের একটা সম্পর্ক হলো, চীন যখন যেটা বলে প্রথমত অনেকক্ষণ শোনে আর চিন্তা ভাবনা করে বলে। যেমন তিনি দেং জিয়াওপিং তার সঙ্গে লি কুয়ানের একটা বৈঠক হলো সিঙ্গাপুরে। তো তিনি তাকে বললেন, দেং জিয়াওপিং বললেন যে তোমাকে আমার খুব ভালো লেগেছে, তো তুমি বেজিংয়ে আসো, তোমার সঙ্গে আমার আবার দেখা হোক। তো লি কুয়ান বললেন যে দেখা করব, তুমি তোমাদের দেশ যখন উন্নত হবে তখন যাব। তো উনি বললেন যে সে তো অনেক বছর লাগবে, ওই সময়টাতে আমি বেঁচে থাকবো কিনা জানি না, তুমি থাকবা কিনা তাও জানি না, তা আসো। তো বোঝার চেষ্টা করেন যে দেং জিয়াওপিং এর তার যে ভিশন কোন পর্যায়ে ছিল। তিনি এই কথাটা বলেছেন 80-র দশকের একেবারে শুরুতে, 81-82 সনে। কিন্তু 96-97 সনে মানে চীন যে পর্যায়ে চলে গেছে,
তো ওটা দেং জানতেন, কিন্তু তিনি সেটা বলেননি। দ্বিতীয়ত তার কাছে একটা বিষয় তিনি জানতে চাইলেন, বলতে চাইলেন, যেমন মালয়েশিয়াতে যারা কমিউনিস্ট করতো, তো তাদেরকে অস্ত্র দিত, সিঙ্গাপুরের সরকারকে হটানোর জন্য চীন দিত। তো এটা নিয়ে প্রশ্ন করা হলো যে তোমাদের তো রাষ্ট্রীয় পলিসি হলো যে কমিউনিজম এমন একটা ব্যাপার, তারা অন্য দেশের ইন্টারনাল ব্যাপারে ইন্টারফেয়ার করবে না, তো তুমি সিঙ্গাপুরের রেজিম চেঞ্জ করার জন্য মালয়েশিয়ান কমিউনিস্ট পার্টিকে টাকা দিচ্ছ কেন, অস্ত্র দিচ্ছ কেন? তো দেং বললেন যে আমি তো এই বিষয়টা জানি না, আমি খুব দ্রুত জেনে ব্যবস্থা নিয়ে তারপর তোমাকে জানাবো। ঠিক এর 18 মাস পরে দেং জিয়াওপিং তাকে বললেন যে তুমি যে অভিযোগ করেছিলে সেটা আমি তদন্ত করেছি, তদন্ত করার পর সত্যতা পেয়েছি, তারপরে সেটা বন্ধ করেছি, নাও ইউ আর সেফ। আমি যেটা পেরেছি এখন আমি তোমাকে এটা বললাম। তো এটা হলো চীনা জাতির কমিটমেন্ট, কথা বলার ধরন, কাজ করার ধরন, এবং তারা তাদের যে রাজনীতির এবং সভ্যতার 5000 ইয়ার্স অফ সিভিলাইজেশন, এটা তারা স্মরণ করে। এবং এখনও চীনের যারা লোকজন, আপনি দেখবেন সেই ইউনানি চিকিৎসা, সেই শিহুয়ানটি, সেই কনফুসিয়াস, সেই তাওইজম, এই জিনিসগুলো নিয়ে তারা আছে। তারা আধুনিক চিন্তা করে না, সব পুরনো চিন্তা ধ্যান ধারণা, এটা করেই তারা আজকের এই জায়গাতে আসছে, দে আর প্রাউড অফ ইট। কিন্তু আমেরিকা হলো জাস্ট আজকের দিনের কথা চিন্তা করবে, নট ইয়েস্টারডে, ইভেন নট ফর টুমরো। আগামীর কথা চিন্তা তারা করে না, গতকালের চিন্তা করে না, আজকের এই বাস্তবতায় ফলে তাদের বন্ধু বানাতে দেরি লাগে না, শত্রু বানাতে দেরি লাগে না। এই জন্য তারা ঘাটাঘাট করে কেটে ফেলে। এবং আপনি যদি 100 বছরে আমেরিকার ইতিহাস দেখেন, 100 বছর না, ঠিক 90 বছরে আমেরিকার ইতিহাস দেখেন, প্রথম মহাযুদ্ধ থেকে আজ পর্যন্ত একটি সিঙ্গেল সম্পর্ক তারা রাখতে পারেনি। তো সেই অর্থে বাংলাদেশে যারা আছে তারা আমেরিকার এজেন্ট হয়ে যারা কাজ করেছিল, রেজিম চেঞ্জ করেছিল, শেখ হাসিনার পতন ঘটিয়েছিল, তাদের মধ্যে যদি ইউনূস সাহেব থাকেন, আই ডোন্ট নো, আল্লাহ জানেন, তাহলে তিনি খরচের খাতায় পড়ে গেছেন। কিন্তু ইউনূস তো ধনী ব্যক্তি, তার অনেক টাকা, সারা দুনিয়াতে তার টাকা আছে, বাংলাদেশে তার অনেক টাকা, আপনি আমি সেটা কল্পনাও করতে পারি না। ফলে তার টাকা, তার বুদ্ধি, তার কানেক্টিভিটি, এর কোনো কিছু নিয়ে সে বসে থাকবে না। সে জানে যে আমি যদি দুর্বল হই, অসহায় হই, তাহলে আমাকে শেষ করে দেবে, পাড়িয়ে মেরে ফেলবে। এবং যেহেতু তার ইউরোপে যাওয়ার কোনো সুযোগ নেই, আমেরিকাতে ফিরে যাওয়ার সুযোগ নেই, সে দ্বিতীয়বার দাবিদার হচ্ছে না, এর কারণ হলো আমেরিকা তাকে সেই সুযোগ দেবে না। আর আমরা বাংলাদেশে তাকে নিয়ে যেভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছি, তাকে আক্রমণের মুখে ফেলে দিচ্ছি, তাকে আহত করার চেষ্টা করছি মানসিকভাবে, এবং তাকে ভয় দেখাচ্ছি, মবের ভয় দেখাচ্ছি, সেক্ষেত্রে হি নিডস প্রোটেকশন। আর সেই প্রোটেকশনটা হলো রাষ্ট্রপতির মতো একটি সুরক্ষিত পদ, বঙ্গভবনের মতো একটি সুরক্ষিত আবাসগৃহ, এবং মাথার উপর বিএনপির মতো একটা বড় দলের ছাদ। সেটা তিনি আশা করতে পারেন এবং সেটা তিনি চেষ্টা করছেন। আর সেই কাজে যদি তিনি ব্যর্থ হন, আর তার